আজকে 20 আগস্টের মার্কেটে হঠাৎ করে একটা 153 পয়েন্টের শক্তিশালী র্যালি চলে এলো। তো এর পিছনে কারণগুলো কি কি? যদি আপনি দেখেন যে ইউএস ট্রেজারি বন্ড সেটা একটা বাইব্যাকটা দ্বিগুণ করেছে, তার জন্য কিন্তু ডলারের পতন হয়েছে। আবার অন্যদিকে যদি গোল্ডকে দেখেন তাহলে গোল্ডের দাম বেড়েছে। এগুলো কি স্মার্ট মানির গ্লোবাল রিস্ক অন সেন্টিমেন্টকে ক্লিয়ার ইঙ্গিত দিচ্ছে? আপনি কি মনে করছেন? আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই যে শর্ট কভারিংটা আমরা দেখলাম, এটা কি নতুন কোনো বুলরানের সূচনা করছে, নাকি খুব হাই লেভেলের একটা লিকুইডিটি ট্র্যাপ? আপনি কি মনে করছেন? দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস তো আপনি দেখবেনই, সেটা আমি আলোচনাও করব। এবং এই লেভেলে আমাদের আনরাইভেলড ইন্ডিকেটর, সেখানে একটা সাপোর্ট জোন ছিল, সেটাকে ভেঙে কালকে নামেনি। যারা অ্যানালিসিস শুনেছেন তারা দেখেছেন। আজকে এখান থেকে কোন কোন কারণ, কোন কি ফ্যাক্টরস যেগুলো মার্কেটকে ওপরের দিকে তুলে নিয়ে গেল, সেগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে খবরটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে অবশ্যই ইউএস ট্রেজারি বন্ড বাইব্যাক এবং গ্লোবাল রিস্ক অন সেন্টিমেন্ট। এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আজকে মার্কেটের সবচাইতে বড় যদি ম্যাক্রো ক্যাটালিস্ট কিছু থেকে থাকে, তাহলে মার্কিন গভর্নমেন্টের বা মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের এই সিদ্ধান্ত। তারা কি করছে না, লং টার্ম যেটা বন্ড সেটাকে বাইব্যাক করছেন এবং তার পরিমাণ $2 বিলিয়ন ডলার থেকে তারা $4 বিলিয়ন করে নিচ্ছেন। তার মানে কি হচ্ছে, বাজারে বন্ডের সাপ্লাই কি হচ্ছে, কম হয়ে যাবে। তাহলে সাপ্লাই কমে বন্ড ইল্ডস সেটা নিচে নামার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর বন্ড ইল্ডস যদি নিচে নেমে যায়, তাহলে তার কারণে মার্কিন যে ডলার ইন্ডেক্স সেটা কিন্তু একটু দুর্বল হয়েছে। যার ফলে কি হচ্ছে না, ভারতের মতো যেগুলি ইমার্জিং মার্কেট, সেখানকার একটা কাঠামোগত একটা পজিটিভ সিগন্যাল কিন্তু মনে করছেন অ্যানালিস্টরা, বা এটাই কিন্তু হয়ে থাকে। যে দেখুন, আমি একটু আগে কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে বন্ড যদি খুব পার্সেন্টেজ বেশি দেয়, তাহলে ওখানকার লোকেরা কী করবে, ওখানেই বন্ডস কিনবে। কিন্তু বন্ডগুলো সবই সরকার যদি বেশি কিনে নেয়, তাহলে অন্যান্য লোকেদের পক্ষে তার অ্যাভেলেবিলিটি থাকবে না। তাহলে তারা কি করবে? তারা যখন সেগুলোকে কিনতে পারবে না, তখন তারা বাইরের ইমার্জিং মার্কেটেই থাকবে। আপনি এরকম করে মনে করতে পারেন, এবং সেটা কিন্তু ভারতীয় মার্কেটে কিন্তু পজিটিভ সিগন্যাল। আপনি যদি বিগত 2-3 দিন থেকে দেখেন বা কয়েকটা সেশনে দেখেন, তাহলে দেখবেন হালকা ফুলকা কিন্তু বাইং হচ্ছে। কালকে আমি আলোচনা করতে পারিনি যে এফআইদের বাইং সত্ত্বেও মার্কেট কেন নিচে নামলো। এই একটা ছোট্ট লিকুইডিটি সুইপ পরে কিন্তু তারা মার্কেটকে নিয়ে গেল, কারণ এই সাপোর্ট জোন পর্যন্ত তাদের আসার কথা ছিল। দেখুন, এর ফলে কি হবে, এর ফলে যে ফরেন ক্যাশ ফ্লো যেটা থাকছিল, সেটা কিন্তু আমাদের বজায় থাকবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং এর জোরেই এই যে ঘটনাটা ঘটেছে, তার জুড়ে কিন্তু আইটি সেক্টর, এফএমসিজি সেক্টর, এগুলোতে একটা বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পেলাম, এবং যেটা ব্রডার ইন্ডেক্সকে, অর্থাৎ আমরা যদি নিফটিকেই ধরি, তো নিফটিকে উপর থেকে টেনে তুললো। আজকে তো সেন্টিমেন্ট আপনি জানেন যে 70% বেশি পজিটিভ সেন্টিমেন্ট ছিল, আর সেখানে 27% বেশি একটু নেগেটিভ সেন্টিমেন্ট ছিল। মোটামুটি যেগুলো বড় সেক্টর বলতে পারেন, ইন্ডাস্ট্রি বলতেন, তার মধ্যে 3টে সেক্টরই নেগেটিভিটি ছিল, বাকি সব কিছুতেই পজিটিভিটি আছে। দ্বিতীয় নম্বর যে কারণটা কি ড্রাইভার্সগুলোর মধ্যে অন্যতম কারণ, সেটা হচ্ছে যে গোল্ডের প্রাইস কিন্তু মোটামুটি 2 মাসের মধ্যে হাই লেভেলে চলে গেছে। তার ফলে এনবিএফসি সেক্টরে কিন্তু একটা ডিমান্ড তৈরি হয়েছে। তো এই এনবিএফসি সেক্টরে কীভাবে হয়, এই ঘটনাটাকে একটু বোঝার চেষ্টা করুন। এই জিনিসগুলো আপনাকে সুবিধা দেবে এক্সপ্লানেশনগুলোতে। দেখুন, মার্কেটে যদি সোনার দাম 2 মাসের শিখরে চলে এসেছে, দাম যদি বাড়ে, তাহলে সাধারণত গোল্ড লোন প্রদানকারী যে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো রয়েছে, যেগুলোকে এনবিএফসি বলা হয়, তার কোলাটেরাল ভ্যালু এবং এলটিভি বলে একটা বিষয় আছে, সেটা হচ্ছে লোন টু ভ্যালু সাপোর্ট কিন্তু বেড়ে যায়, এবং যার ফলে প্রফিট মার্জিনে একটা উন্নত হয়। এবং এরকমই কিন্তু অনুমান করা হয় যে মার্কেটে একটা সুবিধা হবে এই এনবিএফসি কোম্পানিগুলোর। এবং তার জন্য কি করবে না, তার জন্য যেগুলো স্মার্ট মানি রয়েছে, এফআইআই রয়েছে, ডিআই রয়েছে, তারা এই স্পেসে ঢোকার চেষ্টা করবে, এবং তাদের ডিমান্ড কিন্তু চোখে পড়ার মতো। আপনি একটু গুগলে সার্চ করুন যে এনবিএফসি কোম্পানি কারা, এবং তারপর আমি তো নাম করতে পারছি না কোম্পানিগুলোর, তো কোম্পানিগুলোর আপনি দেখুন আজকে চার্টে তাদের ডিমান্ড এসছে কি আসেনি। ঠিক আছে, আপনি দেখুন সেখানে কোনো সুযোগ রয়েছে কিনা। আচ্ছা, ইম্প্যাক্ট আমাদের এর ফলে কি পড়তে পারে না, আমি বলেই দিলাম যে এর জন্য কিন্তু এই সেক্টরটাতে, অর্থাৎ এনবিএফসি কোম্পানিগুলো বা ফিনান্সিয়াল সার্ভিস দেখবেন, ফিন নিফটি, এইগুলোতে একটা কি হয়েছে, একটা শর্ট কভারিং এসছে, এবং সেই শর্ট কভারিং আসার ফলে মার্কেটকে তার ওপর থেকে তুলে নিয়ে গেছে, এবং সেই জন্যই আজকে আমরা একটা বড় র্যালি
শক্তিশালী বড় র্যালি দেখতে পেলাম। আপনাদের কি মনে হচ্ছে যে গোল্ডের এই যে দাম বৃদ্ধির ট্রেন্ড, সেই গোল্ডের দাম বৃদ্ধি কি বজায় থাকবে? আপনারা গোল্ডের চার্ট দেখে কি বুঝছেন যে গোল্ডের দাম যে বাড়ছে সেটা কি বাড়বে, এটা কি দীর্ঘস্থায়ী হবে? আর আপনার পোর্টফোলিওতে কোনো কি এনবিএফসি কোম্পানি রয়েছে? একটুখানি কমেন্ট করে জানান যারা শুনছেন। তৃতীয় নম্বর খবর যেটি গুরুত্বপূর্ণ, পজিটিভ ব্রোকারেজ ইনিশিয়েশন, সেটা হচ্ছে এবং সেক্টর স্পেসিফিক বাইং। তো পজিটিভ ব্রোকারেজের ক্ষেত্রে কি সুবিধা হচ্ছে না, যে সমস্ত ধরুন হাই প্রোফাইল ব্রোকারেজ হাউস রয়েছে, যেমন আমি নাম করছি না, তো ইন্স্যুরেন্স এবং হাউজিং ফিনান্স কোম্পানিগুলোর উপর তারা কী করেছে না পজিটিভ আউটলুক প্রকাশ করেছে, অর্থাৎ তারা বলছেন যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে বাড়তে পারে। হেলথ এবং মোটর ইন্স্যুরেন্সে ডবল ডিজিট গ্রোথ এসছে, এইউম শক্তিশালী পূর্বাভাস দিয়েছে। সুতরাং একটা এই সমস্ত পজিটিভ ট্রিগারের কারণে যে সমস্ত এফআইআইরা রয়েছে, ডিআই রয়েছে, তারা কিন্তু এই স্টকগুলোতে সিলেক্টিভ বাইং করছে, হাবিজাবি গোটা সেক্টরকে কিনে নিচ্ছে না। তাহলে আপনি যদি এই সেক্টরকে খোঁজ করেন তাহলে দেখবেন যে এই সেক্টরের মধ্যে আজকে লার্জ ডিল কোনগুলোতে এসেছে এবং কোনগুলো ভালো সাপোর্ট রেঞ্জের মধ্যে রয়েছে, কোনগুলো ব্রেকআউট করছে কিনা, বা কোনগুলো ভালো চার্টকে তৈরি করছে, তাহলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু বড় বড় লোকেরা সিলেক্টিভলি ঢোকার চেষ্টা করছে। এইভাবেই কিন্তু দেখতে হয়, এইভাবেই কিন্তু বুঝতে হয়। 4 নাম্বার যে কারণটাকে আমাদের উল্লেখ করা উচিত সেটা হচ্ছে গ্রিন এনার্জি, মানে ক্লিন এনার্জি যেগুলো, এবং ক্যাপিটাল গুডসে কিন্তু ইনস্টিটিউশনাল মোমেন্টাম লক্ষ্য করতে পারছি। কীরকম না, ক্লিন টেকনোলজি যেটা এবং রিনিউয়েবল এনার্জি, এর উপরে কিন্তু ডোমেস্টিক ফোকাস কন্টিনিউয়াসলি বাড়ার কারণ কেউ ছাড় দিচ্ছে, কেউ সুযোগ দিচ্ছে, গভর্নমেন্ট কিছু করছে। গ্রিন এনার্জি এবং ইন্ডাস্ট্রিয়াল যে স্টকগুলো সেগুলোতে ব্যাপক কেনাকাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। ইঞ্জিনিয়ারিং হেভিওয়েটগুলোর পারফরমেন্স অত্যন্ত ভালো এবং শক্তিশালী থাকায় ইনভেস্টারদের সেন্টিমেন্ট কিন্তু খুব বুলিশ বলে মনে করা হচ্ছে এই সমস্ত সেক্টরে। আপনারা একটুখানি চেক করে দেখতে পারেন। যেমন মনে করুন ক্যাপিটাল গুডস, পাওয়ার, গ্রিন এনার্জি, মেটাল, অটো সেক্টরে একটা মেজর পুশ আমরা দেখতে পাচ্ছি, এবং এই পুশটাই কিন্তু বর্ডার যে ইন্ডেক্স যেমন নিফটি, অন্যান্য সেন্সেক্স, এগুলোকে কিন্তু উপরের দিকে ঠেলে তুলে নিয়ে গেছে। আর 5 নাম্বার সেটা হচ্ছে অবশ্যই পজিটিভ মার্কেট ব্রেথ, আমরা এফআইআই, ডিআইআই দিয়ে পোটেনশিয়াল সাপোর্ট। আমি এর আগেই আলোচনা করলাম যে কয়েকটা দিনকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে কন্টিনিউয়াসলি এফআই কিন্তু বাইং করছে, মাঝে 2-1 দিন গ্যাপ দিয়েছিল। তো এই বাইংটা কি কেন হচ্ছে, তারা এই বাইং হওয়ার সত্ত্বেও কিন্তু মার্কেট নিচে এসেছিল, কারণ এসেছিল তারা লিকুইডিটি সুইপ করছিল এবং সেখান থেকে তারা আবার কিন্তু তুলে নিয়ে গেছে। এবং তারা এখানে বলে রাখি, যখন দেখবেন যে এফআইআই বাইং করছে, ডিআইআই বাইং করছে, অথচ নিফটি পড়ছে, তার মানে কি? তার মানে 1 নাম্বার হচ্ছে লিকুইডিটি সুইপ, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহলে লার্জ ক্যাপ কোম্পানিকে না কিনে কোনো স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাইক্রো ক্যাপ যেখানেই হোক, কারণ এরাই তুলছিল উপরে। যদি আমি লার্জ ক্যাপকে কিনি তবে তো ইন্ডেক্স বড় হবে। পাশাপাশি যদি দেখেন যে নিফটি উঠছে না কিন্তু তুলনামূলকভাবে মিড ক্যাপ উঠছে বা স্মল ক্যাপ উঠছে, তার মানে কি হচ্ছে সেই সেক্টরে কিন্তু বাইং এসেছে। কারণ এফআই যখন বাইং করেছে কোনো না কোনো স্টকে তো বাইং করেছে, তার সত্ত্বেও যখন নিফটি পড়ছে তাহলে নিফটি স্টকগুলোকে বাই করেনি, কিন্তু বাকি সেক্টরগুলোতে বাই করেছে নিশ্চয়ই। একটুখানি বুদ্ধিমানের মতো সেটাকে চেক করতে হবে। এবং সেখানে আজকে যদি আপনার ওই অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখেন সেটাও খুব মারাত্মক। এটি প্রথমেই আমি বললাম 73% পজিটিভ দেখতে পেয়েছি আর 23% আমরা নেগেটিভ দেখতে পেয়েছি, অর্থাৎ প্রচুর ভালো জিনিস কিন্তু দেখতে পেয়েছি। মোটের ওপর আপনারা কি মনে করছেন যে এইরকম যে এফআইরা বাই করছেন, এফআইরা কি কন্টিনিউয়াসলি এভাবেই বাই করতে থাকবেন বা এরা কি বাই শুরু করলেন? আপনার কি মনে হচ্ছে আপনি কমেন্ট করে জানান। আমি জানি না আপনারা কতজন শেষ পর্যন্ত শুনছেন, যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং আপনারা করবেন। যদি মোটের ওপর আমাকে বলা হয় যে মার্কেটকে একটা 2 লাইনে জিস্ট করুন বা 3 লাইনে জিস্ট করুন, তাহলে কি বলা যেতে পারে? 1 নাম্বার কারণ হচ্ছে ইউএস বন্ড, তাদের বাইব্যাক। দ্বিতীয় নাম্বার হচ্ছে দুর্বল ডলার। তৃতীয় নাম্বার হচ্ছে গোল্ডের বৃদ্ধি। এই সমস্ত ম্যাক্রো ফ্যাক্টরগুলো আজকে কাজ করেছে এবং ফিনান্সিয়াল, আইটি সেক্টর, গ্রিন এনার্জি সেক্টর কিন্তু মার্কেটের ওপর দিকে তুলে নিয়ে গেছে। তার সঙ্গে অবশ্যই রিয়েলটি আছে, ক্যাপিটাল মার্কেট আছে, প্রাইভেট ব্যাংক আছে, এফএমসিজি আছে, এগুলো তো আছেই। তো সুতরাং আপনি কি মনে করছেন কালকে কি মার্কেট এইভাবেই উঠবে বা 350-র কাছাকাছি যে লেভেলটি রয়েছে সেটাকে কি ভেঙে যাবে? আপনারা দেখতে থাকুন। আমরা টেকনিক্যাল অ্যানালিসিস যখন করব নিফটির ওপরে তখন সেই বিষয়ে আলোচনা করবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের এই পোস্ট মার্কেট অ্যানালিসিস এবং এই ম্যাক্রো ফ্যাক্টরগুলো কীভাবে কাজ করে, তাদের অ্যানালিসিস কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, তবে আমি বুঝতে পারবো যে আপনাদের আগ্রহ রয়েছে কি আগ্রহ নেই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা
মাল্টি টাইম ফ্রেমে নিফটি অ্যানালিসিসের ভিডিওতে আপনাদের সাথে দেখাবে। নমস্কার, ধন্যবাদ।